দেখছেন চ্যানেল 9, প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে দিনের প্রধান শিরোনাম, প্রধান খবর, একেবারে বিশ্ব গণমাধ্যমে সব জায়গায় একই খবর। বিশেষ করে ইরান ইনসিডেন্টের খবরটি একটি গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে এবং আপনারা জানেন যে বিশেষ করে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার এবং সেই হেলিকপ্টারের কেউ বেঁচে নেই, এরকম একটি ব্যাপার। এবং সর্বশেষ খবর অনুযায়ী সেখানে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েছেন এবং এই মুহূর্তে সেখানকার যে সর্বশেষ আপডেট, রাষ্ট্রীয় 5 দিনের শোক চলছে এবং পার্শ্ববর্তী দেশগুলো অর্থাৎ আশেপাশের দেশগুলো কেউ কেউ 4 দিন, কেউ 3 দিন, কেউ 1 দিন, এবং পাকিস্তানের মতো দেশ এবং তারাও কিন্তু 1 দিনের শোক পালন করছেন। এবং শোকে মুহ্যমান হামাস সহ মধ্যপ্রাচ্যের অনেক গুরুত্বপূর্ণ সংগঠন যারা নানাভাবে ইরানকে সমর্থন বা সাহস যুগে এসেছিল। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে ইরানের বেশ কিছু দুর্যোগপূর্ণ পরিস্থিতি তারা পার করছেন এবং এই ধারাবাহিকতায় এমন একটি দুর্ঘটনার প্রেক্ষিতে চীন সহ, ব্রাজিল সহ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ, ব্রিটেন সহ প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন। সতর্ক এই শব্দটি ব্যবহার করতে চাইছি এই জন্য যে আমরা জানি যে এক ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতি ইরান পার করছে, মানে প্রাকৃতিক দুর্যোগ নয়, মানে রাজনৈতিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের অস্থিরতা তাদের সঙ্গে রয়েছে। অনেকেই এই ঘটনাকে অন্য কিছুর সাথে মেলাতে চাইলেও এখনও পর্যন্ত যে খবর সেটি হচ্ছে যে এটি দুর্ঘটনা কবলিত একটি ঘটনা। এবং বিশেষ করে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি প্রতিক্রিয়া পাওয়া গেছে, সেখানে হেলিকপ্টারটি প্রেসিডেন্টকে বহনকারী সেটি ফোর্স ল্যান্ডিংয়ের চেষ্টা হয়েছিল এবং অন্য দুটি হেলিকপ্টার ঠিকঠাক থাকলেও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে এই ঘটনা ঘটেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। বিষয় নির্ধারণ করেছে আবারও ইরান। অধ্যাপক ডক্টর জাকির হোসেন, কলামিস্ট। জাকির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা জানি যে ইমদাদ স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাইব যে বিশেষ করে এই মধ্যপ্রাচ্যের যে একটি পরিস্থিতি চলছে, ইরানের সাথে সম্পর্ক, পাল্টা সম্পর্ক, ইরান আজকে একে হামলা করে তো কালকে আবার দুঃখ প্রকাশ করে, আবার ইরানের আভ্যন্তরীণ রাজনীতিতেও এক ধরনের অস্বস্তি, আবার মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, বিশ্ব শক্তিগুলো ইরানকে এক ধরনের কোণঠাসা করে রাখার চেষ্টা, আবার পরমাণু, ড্রোন, মানে সব কিছু মিলে গেল 3টি বছর তারা এক ধরনের অস্বস্তির মধ্যেই পার করছে। এবং এর মধ্যে আজকের বা গেল রাতের এই ধাক্কা, সব কিছু মিলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি কি আরও জটিলের দিকে যাচ্ছে কি না? এমদাদ স্যার কি যুক্ত করবেন? ধন্যবাদ। আসলে আমি আমার বক্তব্য দেওয়ার আগেই ইরানের প্রেসিডেন্ট রয়সি এবং তার সাথে যাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, দুজনেই এক পর্যন্ত এটা নিশ্চিত হওয়া গেছে, কারণ ওই হেলিকপ্টারে যে 9 জন ছিলেন তারা কেউ বেঁচে আছেন, বেঁচে নাই, এটা নিশ্চিত হওয়া গেছে। আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং শোক সন্তপ্ত যে ইরানবাসীদের প্রতিও আমাদের যে সমবেদনা সেটা প্রকাশ করছে। এই কারণে, কারণ ইরানের এই প্রেসিডেন্ট রয়সি বিগত বছরগুলোতে অনেক ধরনের বিভিন্ন, বিশেষ করে পাশ্চাত্যের নানা ধরনের উস্কানিমূলক অবস্থায় ইরানকে একটা সঠিক পথে পরিচালিত করে আসছিলেন। এবং ইরান এত শত, এই যে আপনি বললেন, সেখানে নানা ধরনের স্যাংশন, বিশেষ করে আমেরিকান স্যাংশন, সেটাকেও প্রতিকূলতার এইসব জিনিসকে, এবং তার মধ্যে তাদের পারমাণবিক যে স্থাপনাগুলোতে আপনার এক ধরনের আপনার সাইবার অ্যাটাক, তারপর তাদের পারমাণবিক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাকে হত্যা, তাদের গার্ডের অর্থাৎ জেনারেল ইয়ের মতো লোককে বাগদাদে হত্যাকাণ্ড, এবং অতি সম্প্রতি এই যে সিরিয়াতে দামেস্কে তাদের দূতাবাস আক্রমণ করে তাদের এই যে হত্যাকাণ্ড, এই সব কিছুর মধ্যে রইসি কিন্তু ইরানকে যথাযথভাবে, আমি বলবো, এক নেতৃত্ব দিয়ে আসছিলেন। অতি সম্প্রতি তিনি ভারত সফর করেছেন, পাকিস্তান সফর করেছেন, এবং চায়নাতে গেছেন, রাশিয়াতে গেছেন। পাশাপাশি সৌদি আরবের সাথে একেবারে প্রতিকূল একটা অবস্থায় চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলেছিলেন। এবং এটাই একই ধারায় এই যে আজারবাইজানে গিয়েছিলেন, তাও একটা ভালো কাজের জন্য, একটা বাদ। আজারবাইজানের সাথেও চীনের, ইরানের কিন্তু খুব বেশি সুসম্পর্ক ছিল না, যেমন পাকিস্তানে ছিল না। পাকিস্তানে গিয়ে গ্যাস লাইন ওখানে সেটা ঠিকঠাক করে কূটনীতির মাধ্যমে সেটা করেছেন। একই সাথে মধ্যপ্রাচ্যে যখন অনাচার অবিচার চলছে যুগের পর যুগ, বছরের পর বছর, সেখানে তার প্রক্সির মাধ্যমে ইরান এক ধরনের একটা প্রতিরোধমূলক অবস্থা গড়ে তুলেছিল, যে 3H বলে, হামাস, হুতি
এবং আপনার হিজবুল্লাহকে দিয়ে সেখানে মোটামুটি একটা সামাল দেওয়ার মতো অবস্থায় ইরান গিয়েছে, যখন সারা পাশ্চাত্য অন্যায়কে, অবিচারকে, অত্যাচারকে, হত্যাকাণ্ডকে, মানুষকে নিগৃহীত করা, মানুষকে ক্ষুধার্ত রেখে মারার দৃশ্যাবলী দেখছে, সেখানে ইরান কিন্তু মুখোমুখি দাঁড়িয়েছে এই পাশ্চাত্যের বিরুদ্ধে, এবং এই লোকটি সেখানে নেতৃত্ব দিয়েছেন। আজকে এটা শুধুমাত্র ইরানের আমি বলবো না যে রয়েছে, অনেকেই বলেন পাশ্চাত্যের। আমি একটু আগে দেখলাম আমেরিকান একজন সিনেটর, হোয়াট এ রিমার্কস হি পাস্ট, সে বলছে যে একটা ইয়ের থেকে পরিত্রাণ পাওয়া গেল, মানে হত্যাকারীর হাত। বিশ্ব বিশ্ব এখন আগের আমি চেয়ে অনেক বেশি নিরাপদ, মানে আমি যদি নিরাপদ, এক্স্যাক্টলি এই কথাটাই, আমি সঠিক ভাষায় এক্স্যাক্টলি এই একটু কথাটাই অনুবাদ বলতে চাই। করতে পারি আর কি। তো সেখানে যে অনিরাপদ বিশ্ব যারা সৃষ্টি করেছেন, বরং তারা হয়তো পরিণতি, তারা তাদের সামনেই তারা দেখছে কিভাবে এই 14,000 শিশু নিহত হলো, 34,000, সেখানে অর্ধেকের বেশি নারী, 34,000 মানুষ, 78,000 মানুষ, যেখানে যেখানে বিশ্ববিদ্যালয়গুলি, এখানে আমি দুঃখ ভারাক্রান্ত মনে বলি আমাদের বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু আমি জানি না কিসের আশায়, কিসের জন্য নিস্তেজ, অথচ যেখানে পৃথিবীর সবচেয়ে মেধাবী ছাত্ররা, প্রিস্টনে বলেন, অক্সফোর্ডে বলেন, ক্যামব্রিজে বলেন, আপনার কলম্বিয়া দ্য লেট পৃথিবীকে পথ দেখেছে, সিডনি বিশ্ববিদ্যালয়, স্প্যানিশ বিশ্ববিদ্যালয়গুলো, মেক্সিকান বিশ্ববিদ্যালয়গুলো, যেখানে তারা তাদের সমস্ত কিছু ভুলে সবচেয়ে মেধাবী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের, আমি দেখছি কলম্বিয়া ইউনিভার্সিটি ডক্টর আপনার সেখানে তারা যেভাবে সোচ্চার হয়েছেন, সেটার সাথে ইরান অন্তত একটা জিনিস সেখানে দিয়েছেন, সেটা হচ্ছে একটা এই যে একটা প্রতিরোধ গড়ে তোলা, এই যে অভুক্ত মানুষের পাশে দাঁড়ানোর একটা সংস্কৃতি, কিন্তু যেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো, এই জি যে আরব স্যার, আমি আসবো কথা আপনার বলে কাছে। অনেক কিছু করে, আমাদের সঙ্গে তারা অধ্যাপক জাকির যখন ঘুমাচ্ছে, রয়েছেন। ইরান তখন অধ্যাপক তাদের জাকির, পাশে দাঁড়িয়েছিল। একটা বিষয় যে মানে যে বিষয়গুলো আমরা নিয়ে কথা বলছি এবং এটি নিয়ে নানাভাবে পশ্চিমা গণমাধ্যম যে ধরনের খবর প্রকাশ করছে, মানে একেবারে অত্যাধিক সতর্কতার সঙ্গে আমি দেখছিলাম, বা এই অনুষ্ঠানে দাঁড়ানোর আগেও আমি খেয়াল করছিলাম যে সর্বশেষ আপডেট কি, এবং আপডেট বলতে ঠিক 6 ঘন্টা আগে যেটি ছিল যে রাষ্ট্রীয় শোক এবং বিশ্ব নেতারা শোক জানিয়েছেন, শোকে মুজ্জমান, হামাস সহ, হুতি সহ অন্যান্য যারা আছে তারা। কিন্তু একটি বিষয় যে সাম্প্রতিক সময়ে যে ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে তারা যাচ্ছিল, তাদের পরিস্থিতি এরকম একটি ঘটবে এই ধরনের ফোরকাস্ট কিন্তু আগে থেকেই ছিল। কিন্তু আমরা জানি যে মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম যেমনটা বলছিলেন যে আজারবাইজানের সঙ্গে তাদের সম্পর্ক হালে কিছুটা ভালো হয়েছে, এবং পারস্পরিক দু দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং কিছুটা এক ধরনের সমঝোতার ভিত্তিতেই যে বাঁধটি উদ্বোধন করা হয়েছিল সেটি, এবং আগে থেকেই পরিষ্কারভাবে ধারণা দেওয়া হয়েছিল যে রাফ ওয়েদারের কারণে যে কোনো পরিস্থিতি ঘটতে পারে। সব কিছু মিলে এখনও পর্যন্ত তেমন কোনো তথ্যপাত্র প্রমাণ না থাকলেও অনেকেই এই বিষয়গুলো নিয়ে কঠোর দৃষ্টি রাখছেন পরিস্থিতির দিকে। সব কিছু মিলিয়ে জাকির হোসেন, আপনি কি যুক্ত করবেন? ধন্যবাদ আপনাকে। আমিও এমদাদ ভাইয়ের মতো যে ক্ষতি শুধুমাত্র ইরানের নয় আমি বলবো, কারণ এমদাদ ভাই যে কথাগুলো বলছিলেন যে সাম্প্রতিক সময়ে রাইসি শুধু ইরানের নেতা নয়, বিশ্ব নেতা হয়ে উঠেছিলেন। কারণ সোভিয়েত ইউনিয়নের কলাপসের পর পৃথিবীর যে এককেন্দ্রিক পৃথিবী, এক মেরুর পৃথিবী হয়ে গেছিল, সেখান থেকে বহু কেন্দ্রিক পৃথিবীর যে পূর্বাভাস আমরা পাচ্ছি, তার ভিতরে ইরান একটি পক্ষ ছিল, কোনো সন্দেহ নেই। এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সবাই যখন নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করছে, সেখানে কিন্তু ইরান কিন্তু সেই ক্ষেত্রে মাথা উঁচু করে, বুক উঁচু করে দাঁড়ানোর মতো সাহস দেখিয়েছে, এবং সেখানে অন্যতম নেতৃত্ব দিয়েছেন রাইসি। কারণ রাইসির এখন যে আপনার যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন, রাইসির চেয়ে বয়সে কিন্তু বড় হলেও রাইসিকে দায়িত্বটা দেওয়া হয়েছে, তিনি পরিপক্ক হয়েছেন এই ক্ষেত্রে, তিনি অনেক দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ইরান যে ধরনের ইসলাম পালন করে, পার্শ্ববর্তী অনেকেই আছে তারা সেই ধরনের ইসলাম পালন করে না, এইটা একটা বিষয় রয়েছে। আরেকটা হচ্ছে মধ্যপ্রাচ্যে প্যালেস্টাইনকে কেন্দ্র করে যে প্যালেস্টাইনের ভূমি যেভাবে কেড়ে নেওয়া হলো, তারপর আস্তে আস্তে সবাই যেভাবে আপোষকামিতার সঙ্গে ইসরায়েলকে ফলো করছে, সেই জায়গার ভিতরে যে ভিন্নভাবে দাঁড়িয়েছিল, এখন কিন্তু অনেকগুলো ভয়ের কারণে দাঁড়িয়েছে রাইসি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে। কেমন কেমন হতে পারে যে ইরানকে সামনে রেখে মুখপাত্র হিসাবে অন্যদের, মধ্যপ্রাচ্যের অন্য রাষ্ট্রগুলো নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করলেও তাদের একটা দর কষাকষির জায়গা তারা মনে করতেন যে ইরান সামনে আছে বড় ভাইয়ের মতো, কাজেই তার পিছনে থেকে আমরা একটা দর কষাকষি করতে পারবো। এখন কিন্তু রাইসি চলে যাওয়ার পর
এমন একটা আশঙ্কা অনেকেই করছে যে সৌদি আরব সম্ভবত ইসরায়েলের আরো কাছাকাছি চলে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হতে পারে। ফলে রাইসি একটি ঘটনা কিন্তু ঘটিয়েছেন, যেটা এমদাদ ভাই কিছুটা বলছিলেন, যেটা এই যে যে আজকে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলোর সঙ্গে একসময় খারাপ সম্পর্ক ছিল, এখন কিন্তু সম্পর্কটা এমন পর্যায়ে চলে গিয়েছিল, কৌশলগত অংশীদারিত্বের দিকে তারা কিন্তু অগ্রসর হচ্ছিল। এই বিষয় এই অস্বীকার করার সুযোগ নাই। আবার যুক্তরাষ্ট্র বা পশ্চিমা রাষ্ট্রগুলো মিলে যখন একের পর এক অর্থনীতি নিষেধাজ্ঞা দিচ্ছে, দেখেন রাইসির নেতৃত্ব সেখানে চায়নার সঙ্গে, আপনার রাশিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি করে, ইভেন কোন কোন ক্ষেত্রে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক তৈরি করে সমস্ত অর্থনৈতিক অবস্থাকে মোকাবেলা করা সম্ভব হয়েছে তার পক্ষে। এবং যে বিশেষ করে একটা ভারসাম্যমূলক অর্থনৈতিক অগ্রগতি কর্মসূচি পালন করে নিচ্ছিলেন রাইসি। বিশেষ করে চীন এবং বেইজিং পোস্টে আজকে বিশেষ করে চীনের যে প্রতিক্রিয়াটি ছাপা হয়েছে সেটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ, যে কঠোর দৃষ্টি কঠোর নজর সেখানে রয়েছে থাকছে, এবং পরবর্তীতে যেই রাষ্ট্র ক্ষমতা নেক এবং যিনি প্রধান প্রেসিডেন্ট হোক তার সঙ্গে একসঙ্গে কাজ করবে চীন। এবং রাইসি যে আদর্শিক জায়গাটি তৈরি করতে পেরেছিলেন, যে বিশেষ করে মিডিল ইস্টের অন্যান্য দেশগুলির সাথে একটা সহমর্মিতা, যে বৈরিতা বাদ দিয়ে নতুনভাবে পথ চলার যে একটা ধারাবাহিকতা সৃষ্টিতে তিনি এগিয়ে যাচ্ছিলেন, সেটাকে স্বাগত জানায় চীন। মানে অদ্ভুত, মানে আমি যতটুকু বোঝার চেষ্টা করেছি এটি একটি দিক। আবার অন্যদিকে ভারতের প্রতিক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে ইরানের একটি বন্দরকে রক্ষণাবেক্ষণ এবং বেশ কিছু কৌশলগত সাপোর্ট দেওয়ার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে নিষেধাজ্ঞার বিষয়টি সামনে আনলে ভারত তার সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে যে সেই নিষেধাজ্ঞাকে খুব বেশি পরোয়া করতে চায় না। কিন্তু আজকের এই ঘটনায় কিন্তু ভারত অত্যন্ত সতর্ক প্রতিক্রিয়া দিয়েছে। আমার কথা হচ্ছে যে আপনি যে কথাগুলো বলতে চাইলেন, যে এক বিশ্বকে ইরান কেন্দ্রিক নানাভাবে কূটনৈতিক অগ্রগতিতে এগিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু রাইসি করছিলেন, এবং সেটার ইতি ঘটল কিনা আপনাদের দুজনের কাছ থেকে শোনার চেষ্টা করব। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে দিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন চ্যানেল 9, প্রণব সাহা অপু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকে শিরোনাম নির্ধারণ করেছি আবারও ইরান। আমি অধ্যাপক জাকির আপনার কাছে আসবো, তার আগে এমদাদ স্যারের কাছ থেকে একটু শুনে নিব। এমদাদ স্যার, যে কথা বলছিলাম যে করে এক ধরনের কূটনৈতিক অস্বস্তির জায়গা তৈরি হবে কিনা, কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলো বছরের পর বছর দেখেছি যে যত বড় ক্রাইসিস আসুক তারা নিজেদের মধ্যেই থাকতো, তারা একে অপরকে খুব বেশি সহযোগিতা সহমর্মিতার জায়গাগুলোতে না গেলেও এই প্রথম দেখছিলাম যে সেই বরফ বোধহয় গলছে, এবং আবারও সেই ত্রিমিরেই থেকে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। এমদাদ কি যুক্ত করবেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে সেই সম্ভাবনা যেমন আছে, পাশাপাশি একটা অনিশ্চয়তার দিকও এখানে আছে। এখন আপনি যেগুলো ফরেন পলিসি, যেটা নিয়ে এখন অস্বস্তির কথা আমরা কিছুটা বা বহির্বিশ্বে আমরা যারা ইরানের বাইরে আছি, যারা ইরানের কর্মকাণ্ড দেখে অন্তত কিছুটা পাশ্চাত্যের, এই যে জাকির ভাইও একটু করে বলছিলেন যে এককেন্দ্রিক বিশ্বের যে একটা ধারণা নিয়ে পৃথিবীর উপরে অনাচার অত্যাচার অবিচার যে চলছিল, তার বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠ ইরান হয়ে উঠেছিল নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই সেখানে। চীন রাশিয়া যদিও তাদের শক্তি সামর্থ্য আছে, কিন্তু প্রতিবাদী কণ্ঠ হওয়ার থেকে তারা হয়তো ভিতরে ভিতরে নিজেদের গুছিয়ে আনার আগে সেই শক্তি অর্জনের পথে তারা চলছিল, যেটা উত্তর কোরিয়া করছে। কিন্তু সেই ক্ষেত্রে আপনার একেবারেই আপনি ছিল অনেকটা, আমি বলবো যে ইরান সেখানে ব্যতিক্রমী ভূমিকা পালন করে এসছে। তবে এটা আমি কেন নিশ্চয়তার কথা বলছি, এই সিদ্ধান্তগুলো কিন্তু ইরানের হয় সেখানে যে সর্বোচ্চ নেতা আছে আয়াতুল্লাহ খামেনি, এবং যে রিপাবলিকান গার্ড আছে তাদের একটা কাউন্সিল আছে, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিলে এই সিদ্ধান্তগুলি গৃহীত হয়, সেইটা পালন করে সেখানে রাষ্ট্র প্রেসিডেন্ট। তবে রাইসির একটা সুবিধা ছিল, রাইসি সেখানে আয়াতুল্লাহ খামেনির অত্যন্ত কাছাকাছি লোক ছিলেন, 2 নম্বর শক্তিধর ব্যক্তি হিসেবে পরিগণিত ছিলেন। এবং আরো একটা শঙ্কার বিষয় হলো যে পররাষ্ট্রমন্ত্রী তিনি তৃতীয় ব্যক্তি হিসেবে
সম্মানের স্থানে দখল করেছিলেন। দুইটা সেকেন্ড এবং থার্ড যে ভ্যাকাম সৃষ্টি হয়েছে সেটা তারা পূরণ করে কিভাবে সেটা দেখার বিষয়। আর 2 নম্বর হচ্ছে নীতি কৌশল তাদের খুব একটা পরিবর্তিত হবে না, কারণ এই নীতি কৌশলগুলি প্রণয়ন করে তাদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যেটা আছে সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে, এবং সেখানে খামেনি সেটার উপরে তার যদি কোনো ধরনের অবজারভেশন থাকে তার উপরে ভিত্তি করে তাদের নীতি কৌশল প্রণীত হয়। তবে কথা হচ্ছে এখানে ব্যক্তিত্ব, এই যে সিদ্ধান্ত নেওয়া হবে সিদ্ধান্তটা কি পালন করবে। যেমন আপনি দেখেন ভারতকে একদিকে চা বাহার, আপনি যে বন্দরের কথা বললেন, চা বাহারকে যেমন 10 বছরের জন্য আমেরিকান কোনো রক্তচক্ষুকে ভয় না করে দুই পক্ষ যেমন একত্র হয়ে একটা করেছে, সেখানে ভারতকে সেন্ট্রাল এশিয়াতে একটা প্রবেশ এবং আফগানিস্তানে প্রবেশের একটা সুযোগ করে অবারিত একটা সুযোগ করে দিয়েছিল, ইরান করে দিয়েছে। সেখানে পাশাপাশি পাকিস্তানের সাথেও তাদের এই যে গ্যাস লাইনের কথাটা কয়েকদিন আগেই বা গ্যাস লাইন বা কয়েকদিন আগেও ইরান করে আসছে। পাকিস্তানে আক্রমণ করলো, কত ধরনের আবার কতটি, আবার কিন্তু আবার ঠিক থেকেই রাষ্ট্রীয় গ্যাস লাইনটা একদিনের করে আসছে, শোকও ঘোষণা করলো আজকে গ্যাস চুক্তি পাকিস্তান। করে আসছে। তো এটার থেকে রাইসির যেটা আমি বলবো পররাষ্ট্র নীতি বিষয়ক যে একটা কৌশল, সেটা হচ্ছে ভারত পাকিস্তানের বৈরিতা এই ভাবটা কিন্তু জানেন। আমি এখনো স্পষ্ট আমের ওই সংবাদ সম্মেলনটা আমি দেখেছি, যখন শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীরের কথা বারবার করে বলছিলেন, ওখানে খুব কৌশলে আমি দেখছি রাইসি কিন্তু সেখানে কোনো কমেন্ট না করে উনি পাশে অন্য দিকের একটা সাবজেক্ট নিয়ে তখন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে অনেকক্ষণ সাংবাদিকদের কথা বললেন। সুতরাং সেখানে তার যে কৌশল, তার যে নীতি কৌশল ছিল, তিনি জি জানতেন স্যার, আমি আসবো জি, অধ্যাপক ডক্টর জাকির হোসেন আপনার কাছ থেকে একটু শুনবো যে রাষ্ট্রীয় টেলিভিশন ইরানা সেখানে যে বিষয়গুলো দেখছিলাম যে বারবারই একজন উপস্থাপক বলছিলেন যে সেটির ইংরেজি সাবটাইটেল পড়ে যতটুকু বোঝা গেল তারা শোকে মুহ্যমান এবং বলছেন যে এই বীর ক্ষণজন্মা বীর এবং তার মৃত্যুতে পুরো ইরান স্তম্ভিত, পুরো মধ্যপ্রাচ্য স্তম্ভিত এবং পরম করুণাময় যেন এই ভার বহন করার ক্ষমতা ইরানবাসী এবং মধ্যপ্রাচ্যবাসীকে দেয়। মানে আমি ইংরেজি সাবটাইটেল পড়ে যতটুকু বুঝলাম এরকম একটি, এবং একটা বীর হিসেবে তাকে দেখানোর চেষ্টা বলা হয়েছে এবং ইরানের ইতিহাসে এমন বীর এক কথায় বিরল এবং সাহসের জন্য তিনি ইরানিদের মনে দীর্ঘদিন ধরে থাকবেন, এরকম একটি মন্তব্য। সেই ধারাবাহিকতা কিছু যুক্ত করার আছে কিনা জাকির হোসেন? জি, আপনি দেখবেন যে তাকে বীর হিসেবে কেন চিহ্নিত করা হচ্ছে, এর অন্যতম একটা কারণ হচ্ছে যে আমি বলছি ইরান আগে যে নীতি অনুসরণ করতো সাম্প্রতিক কালের নীতির ভিতরে বিরাট রকমের পরিবর্তন তারা এনেছে এর সাথে। কাজেই সেই অন্যতম রূপকার হচ্ছেন সেই ইব্রাহিম রাইসি। কিন্তু ইব্রাহিম রাইসি তার মেধা দিয়ে, তার সাহস দিয়ে ইরানকে এমন একটি জায়গায় নিয়ে গেছেন যে ইরানের মানুষ কিন্তু এখন ইব্রাহিম রাইসিকে যে বীর সেতু বলে না, অত্যন্ত ভালোবাসে। কারণ ইরাকের মানুষ কট্টর ভাবে মানে ধার্মিক, এ বিষয়ে কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি পার্শ্ববর্তী অনেক রাষ্ট্রের তুলনায় ইরানের মানুষের ধার্মিকতা বা কট্টর সেটা আছে, সেইটাকে নীতি পুলিশ বা অন্য যাই কিছু বলেন। এখন মনে করেন যে পশ্চিমা লেন্স দিয়ে যদি আপনি দেখেন তাহলে এখানে ইরানে অবশ্যই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আবার আমরা যদি আমাদের লেন্স দিয়ে দেখি তাহলে আজকে মধ্যপ্রাচ্যে যে ঘটনা সংঘটিত হচ্ছে পশ্চিমার এই গণহত্যার জন্য দায়ী, শুধুমাত্র ইসরায়েল একা নয়। কাজে আপনি সেইভাবে যদি বিবেচনা করেন, আমি বলবো যে ইরান অনেক ক্ষেত্রেই মানবাধিকারের পক্ষেও কণ্ঠস্বর হয়ে উঠেছিল। কারণ যাদের সম্পত্তি আপনি কেড়ে নিলেন, আজকে তাদেরকে না খেয়ে হত্যা করবেন, আজকে যে অন্যের জন্য দাঁড়িয়েছে তাকে হত্যা করবেন, হসপিটালে যাবেন, বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিবেন, মুসলমানদের যে পবিত্র জায়গা সেখানে নামাজ পড়তে দিবেন না, একের পর ঘটনার বিরুদ্ধে কে প্রতিবাদ না করবে? কাজে এই প্রতিবাদ করার সাহসটি অনেক মুসলমান হিসেবে নাই, কিন্তু এখানে এই রাইসির ইব্রাহিম রাইসি ছিল। সেই কারণেই ধন্যবাদ, আমরা কৃতজ্ঞতা আপনার প্রতি। এবং আমরা একই শেষ সঙ্গে করব। মেজর এমদাদুল ইসলাম, একেবারে 30 সেকেন্ড সময় আপনি পাবেন সমাপনী বক্তব্যের জন্য, তারপর আবারও অধ্যাপক ডক্টর জাকিরের কাছে যাব। স্যার। না, আমি এটা ডেফিনেটলি এটা রাইসি ইরানের ইতিহাসে যেমন অমর হয়ে থাকবেন, পৃথিবীর ইতিহাসেও অমর হয়ে থাকবেন এই কারণে যে উনি নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, এবং উনি না ওনার দেশকে দাঁড় করানোর জন্য নিয়ে গিয়েছিলেন। উনি শক্তি, সাহস যেটা বলেন, দূরদর্শিতা, উইজডম, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। জাকির হোসেন, 30 সেকেন্ড মানুষের সময় আপনি পাবেন, 30 সেকেন্ডে কি যুক্ত করবেন? আমি বিশ্বাস করি যে ইরান যে নীতি অনুসরণ করে সেখানে হয়তো একজন নেতার অনুপস্থিতিতে সাময়িক ক্ষতি হবে নিঃসন্দেহে, কিন্তু তারা যে ক্যাডার পলিটিক্স করে সেখানে তাদের প্রথম সারির পর দ্বিতীয় সারি, তৃতীয় সারির নেতা প্রস্তুত করে আছে। যেমন মোহাম্মদ মুকবার প্রস্তুত আছে, যেমন দেখবে আলী বাঘেরি প্রস্তুত আছে উপর পার্শ্ববর্তী হিসেবে। কাজে এই দুর্যোগ কাটিয়ে উঠবে। ইরান যে সাম্প্রতিককালে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়েছে,
এটির ধারাবাহিকতা বজায় থাকবে। অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশের কৃতজ্ঞতা। সঙ্গে দর্শক, এই ছিল সুসম্পর্ক আমাদের আজকের আয়োজন। বাংলাদেশ যারা নিয়মিত আমাদের এই আয়োজন দেখেন, রবি থেকে বৃহস্পতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি, শুভরাত্রি।